রক্তের সম্পর্ক কি আসলেই ভেঙে যায় তৃতীয় পক্ষের চক্রান্তে? বাংলাদেশ এবং পাকিস্তান দক্ষিণ এশিয়ার দুই দেশ, যাদের একসময় ডাকা হতো দুই ভাই বলে। 1947 সালে দেশভাগের পর দীর্ঘ 24 বছর এক ছাদের নিচেই ছিল দেশ দুটি, কিন্তু প্রবাদের মতোই ভাইয়ের সাজানো সংসারে শুল হয়ে ঢুকে পড়ে ভারত। আর ভারতের সেই চক্রান্তের জালই জন্ম দেয় অন্তহীন দ্বন্দ্বের, যার জেরে 1971 সালের এক রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তান পৃথক হয়ে জন্ম নেয় আজকের বাংলাদেশ। ইন্ডিয়াকে পাকিস্তান দ্রুত অর্থাৎ ঘেরাও করতে পারবে এবং তারা পাকিস্তান ইন্ডিয়াকে যে কোনো মুহূর্তে তারা দখল করতে পারে। এই জন্য বাংলাদেশকে সামনে রেখে ভারত তাদেরকে ইউজ করছে। তবে ভাঙনের এই ইতিহাসের আড়ালে চাপা পড়ে যায় এক বিশাল সত্য। বর্তমানের এক শ্রেণীর সুশীল সমাজ প্রায়শই দাবি করে পাকিস্তান আমলে নাকি এই অঞ্চলের কোনো উন্নয়নই হয়নি, সব সময় করা হতো বৈষম্য। কিন্তু ইতিহাসের খতিয়ান বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। আজকের বাংলাদেশের হৃৎপিণ্ড তথা ফুসফুস হিসেবে পরিচিত প্রধান প্রধান জাতীয় অবকাঠামোগুলো মূলত গড়ে উঠেছিল সেই পাকিস্তান আমলেই। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বর্তমান জাতীয় সংসদ ভবন 1961 সালে তৎকালীন পাকিস্তান সরকারের আমলেই দুই অংশের আইনসভার জন্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। যোগাযোগের প্রধান স্তম্ভ কমলাপুর রেল স্টেশন চালু করা হয় 1968 সালের 1 মে। তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান স্টেশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বাণিজ্য খাতে 1950 সালের 1 ডিসেম্বর চালনা বন্দর নামে পাকিস্তান আমলেই প্রতিষ্ঠিত হয় আজকের মোংলা বন্দর, যা আজ দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর এবং সুন্দরবনের অন্যতম প্রধান ট্রানজিট রুট। আর বিদ্যুৎ খাতে 1962 সালে রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে নির্মিত হয় দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, যার উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। তৎকালীন পাকিস্তানের দূরদর্শী পরিকল্পনার ফলেই আজও পরিবেশ বান্ধব বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ। এছাড়াও 1950 খ্রিস্টাব্দে বাবা পাটকলের পর তদানীন্তন পূর্ব পাকিস্তানের দ্বিতীয় পাটকল হিসেবে প্রতিষ্ঠিত হয় আদমজি জুট মিলস। রাজধানীর সিদ্ধিরগঞ্জে অবস্থিত এই কারখানাটি ছিল তৎকালীন বিশ্বের বৃহত্তম পাটকল, যা এই অঞ্চলের অর্থনীতিকে টেনে নিয়েছিল। উন্নয়নের এই ধারা কেবল অর্থনীতিতেই সীমাবদ্ধ ছিল না, ধর্মীয় ও বিচারিক ক্ষেত্রেও অনন্য অবদান রেখেছিল তৎকালীন পাকিস্তানের সরকার। 1960 সালে বাওয়ানি জুট মিলসের মালিক বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে পদক্ষেপ নেওয়ার পর 1968 সালে পাকিস্তান আমলেই সম্পন্ন হয় আজকের বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নির্মাণ কাজ। আর বাংলাদেশ সুপ্রিম কোর্টের বর্তমান মূল ভবনটি নির্মিত হয় 1967 সালে, যা 1968 সালে 24 সেপ্টেম্বর উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খান। আজকের স্বায়ত্তশাসিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর গোড়াপত্তনও হয়েছিল তখনই। 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়, 1962 সালে দেশের ঐতিহ্যবাহী বুয়েট এবং 1970 সালের 20 আগস্ট জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় আজকের জাবি, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার অ্যাডমিরাল এস.এম. আহসান। তৎকালীন সময়ে চিকিৎসা খাতেও বড় ভূমিকা রেখেছিল পাকিস্তান সরকার। 1965 সালে প্রতিষ্ঠিত হয় বর্তমান পিজি হাসপাতাল। 61 বছর আগে তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ নামে ছিল। এছাড়া 1958 সালে রাজশাহী মেডিকেল, 1961 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল এবং 1962 সালে সিলেট মেডিকেল কলেজ তৎকালীন সময়েই এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার মূল স্তম্ভ হিসেবে দাঁড়িয়েছিল। এমনকি বিনোদন ও গণমাধ্যমে নিয়ে আসে যুগান্তকারী পদক্ষেপ। 1964 সালের 25 ডিসেম্বর পূর্ব পাকিস্তান আমলে যাত্রা শুরু করা পাকিস্তান টেলিভিশন বা পিটিভি ঢাকা কেন্দ্রই আজকের বিটিভি। আর দেশের ক্রীড়াঙ্গনের প্রাণ কেন্দ্র ঢাকা জাতীয় স্টেডিয়ামও নির্মিত হয়েছিল 1954 সালে। কিন্তু এত সব দৃশ্যমান উন্নয়নের পরও সুশীলদের একটি বড় অংশ ভারত প্রেম থেকে চালিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে অবিরত প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ সমালোচকদের। সম্প্রতি দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টাইগাররা ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ফেসবুকে একটি পোস্ট দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। আপাত দৃষ্টিতে এটি ক্রিকেটীয় পোস্ট মনে হলেও এর ভেতরে ছিল গভীর এক রাজনৈতিক এজেন্ডা।
আনিসুল হক তার পোস্টে দাবি করেন, অল পাকিস্তান ক্রিকেটে কোনো পূর্ব পাকিস্তানি সুযোগ পেত না। বিশেষজ্ঞ মতে তার পোস্টে আপেল ছোড়ার এক ঐতিহাসিক রূপক ব্যবহার করে তিনি বাংলাদেশিদের প্রতি পাকিস্তানের অবজ্ঞা ও তাচ্ছিল্যের মনোভাবকে সামনে এনেছেন। আনিসুলের দাবি, অতীতে যে বাঙালিদের পাকিস্তান যোগ্য মনে করেনি, বর্তমানে সেই 11 বাঙালি তাদের টানা পরাস্ত করে উপযুক্ত জবাব দিয়েছে। তবে আনিসুল হকের এই তথাকথিত জাতীয়তাবাদী আবেগ সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদের মুখে পড়ে। গাজী সালাউদ্দিন মোহাম্মদ নামের এক ব্যবহারকারী দীর্ঘ পোস্টে আনিসুল হকের এই এজেন্ডাকে চরমভাবে ব্যঙ্গ বিদ্রূপ করেন। তিনি আনিসুল হককে বাঙ্গু সুশীল ও প্রগতিশীল দলের বর্তমান অধিনায়ক এবং প্রথম আলোকে বাঙ্গু সুশীল খোয়ার হিসেবে আখ্যা দিয়ে একে একটি সস্তা প্রচারণামূলক এজেন্ডা বলে দাবি করেন। পোস্টে ইতিহাসের অকাট্য তথ্য তুলে ধরে বলা হয়, 1970 সালের পাকিস্তানের হয়ে খেলেছিলেন পূর্ব পাকিস্তানেরই ক্রিকেটার রকিবুল হাসান। সে সময় পূর্ব পাকিস্তান থেকে বিশ্বমানের ক্রিকেটার তৈরি না হওয়াটাই ছিল মূল বাস্তবতা, কোনো বৈষম্য নয়। সমালোচকদের দাবি, অতীতের এই অন্ধ রাজনৈতিক বিরোধিতার কারণে মূলত দেশের কৃতি সন্তানদের অবদানকেই খাটো করা হচ্ছে। কারণ 1970 সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ এবং 1962 সালে এশিয়ান গেমসে পাকিস্তান অ্যাথলেটিক দলের নেতা ছিলেন মোহাম্মদ আসফউদ্দৌলা। এমনকি 1988 সালের প্রদর্শনী ম্যাচে আব্দুল কাদিরের আজহার উদ্দিনকে আপেল দিয়ে বল করার ঘটনাটি কোনো বৈষম্য ছিল না, বরং তা ছিল একটি বিরল সৌহার্দ্য ও হাসির ঘটনা। একইভাবে শাবানা নামের একটি ফেসবুক পেজ থেকেও আনিসুল হককে সরাসরি মিথ্যাবাদী আখ্যা দিয়ে বলা হয়, রাজনৈতিক ফায়দা লুটতে 54 বছর ধরে এক শ্রেণীর মানুষ এই ধরনের অসত্যের ওপর ভর করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আর ভারতপ্রেমী সুশীলদের ছড়ানো সস্তা এজেন্ডা বাদ দিয়ে অতীতের উন্নয়ন ও ক্রীড়া ইতিহাসকে বাস্তবতার নিরিখেই মূল্যায়ন করা বুদ্ধিমানের কাজ বলে মনে করছে ছাত্র জনতা। আমাদের দেশে একটা সময়ে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদের দেশকে সহযোগিতা করছিল, কিন্তু এটা আমরা হয়তো স্বাধীনতা তৎকালীন যারা ছিল তাদের কাছ থেকে যতটুকু আমরা জানছি বা বুঝতে পারছি এ পর্যন্ত, তারা আমাদেরকে সহযোগিতা করছে। হ্যাঁ, সহযোগিতাটা করছে মূলত তারা তাদের স্বার্থেই করছে। আজকের এই পর্যায়ে আসি বুঝতেছি। শেষ পর্যন্ত প্রশ্নটা সুশীলদের সততা নিয়েই। কেন এখনো ইতিহাসের সত্যকে আড়াল করে সস্তা প্রোপাগান্ডার ওপর ভরসা করতে হচ্ছে তাদের? রক্তক্ষয়ী সংঘাত আর ভারত সৃষ্ট রাজনৈতিক বিভাজনের ওপারে যে বিশাল উন্নয়ন ও সৌহার্দ্যের ইতিহাস রয়েছে তা অন্ধকারেই রাখা হয়েছিল। তবে নতুন প্রজন্ম আজ সঠিক ইতিহাস বুঝতে শুরু করেছে। অন্যদিকে ভারত প্রেমের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে নিজেদের গৌরবময় অতীতকে খাটো করার এই সংস্কৃতি থেকে কবে বের হতে পারবে দেশের তথাকথিত সুশীল সমাজ, এখন এটাই দেখার বিষয়। বাংলা এডিশন, ঢাকা।